মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে কুয়ালালামপুরে সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান। রাজধানী সহ 6 জেলায় সেনা মোতায়েন, গোয়েন্দা তথ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত ডিএমপি। গণহত্যার বিচার সহ বিভিন্ন দাবিতে কাল 11 দলের বিক্ষোভ। কুষ্টিয়ায় মানবতা বিরোধী অপরাধে ইনুর বিরুদ্ধে রায় 30 জুন। এবং বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে রাতে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্য খেলায় ইরাকের প্রতিপক্ষ ফ্রান্স। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় সন্ধ্যায় তিনি সেখানে পৌঁছান। এর আগে মালয়েশিয়ায় 2 দিনের সরকারি সফর শেষ করে স্থানীয় সময় বিকেল 5টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে 2 দিন কর্মব্যস্ত থাকবেন। এরপর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে চীনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের মূল কর্মসূচি শুরু হবে। দালিয়ানে বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন সরকার প্রধান। এদিকে সকালে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক যৌথ বিবৃতিতে তিনি বলেন, কুয়ালালামপুরের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানেও মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন, মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে একমত হয়েছে 2 দেশ। মালয়েশিয়া থেকে হুমায়ুন কবিরের প্রতিবেদন। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিন সোমবার ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:15টায় মালয়েশিয়ার রাজধানীর পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রা ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী দাতুক সেরি ডক্টর ওয়ান আজিজা ওয়ান ইসমাইল। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন মালয়েশিয়া সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল। এরপর একান্ত বৈঠকে বসে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। পরে 2 দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর সহ 2টি নোট বই বিনিময় করা হয়। যৌথ বিবৃতিতে শ্রমবাজার উন্মুক্ত করার পাশাপাশি অবৈধ অভিবাসীকে বৈধ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। Malaysia is a trusted and long-standing partner of Bangladesh. Our friendship is built on mutual trust, shared values, and strong people-to-people ties. I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open labour market as soon as possible. রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের উদ্বেগ তুলে ধরে সমস্যার সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চান তিনি। Malaysia for its continued support for their safe, dignified, and sustainable repatriation to Myanmar. We also discussed regional cooperation. Bangladesh seeks closer engagement with ASEAN and aspires to become an ASEAN sectoral dialogue partner. এই সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম 2 দেশের পারস্পরিক সম্পর্ক জোরদারের মাধ্যমে প্রযুক্তি খাতের উন্নয়নের উপর জোর দেন। But also to extend beyond that in terms of collaboration in all fields of research, new science, new technology, of semiconductor, and AI, because these are the challenges for our people in the future. এদিকে বৈঠকের বিস্তারিত তুলে ধরতে মালয়েশিয়ায় সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বলেন, বাণিজ্য সম্প্রসারণ সহ 9টি বিষয় 2 দেশের সরকার প্রধান একমত হয়েছেন। বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা সহযোগিতা তাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়। মালয়েশিয়া থেকে বিনিয়োগ নিশ্চিত করাই বাংলাদেশের মূল লক্ষ্য বলেও জানান মাহাদি আমিন। পারস্পরিক স্বার্থকে প্রাধান্য দিয়ে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করে অর্থনৈতিক সহযোগিতা আরও কিভাবে শক্তিশালী এবং জোরদার করা যায় সেটিকে নিয়ে 2 দেশের রাষ্ট্রনায়ক সুবিস্তৃত আলোচনা করেছেন। 2 দেশের প্রধানমন্ত্রী ঐক্যমত্য পোষণ করেছেন যে
অভিবাসনের ক্ষেত্রে ব্যয় যতটা কমানো যায়, অভিবাসনের ক্ষেত্রে প্রক্রিয়াকে যতটা স্বচ্ছ করা যায় এবং নিরাপদ কর্মপরিবেশে বাংলাদেশের শ্রমিকদের সুরক্ষা যেন নিশ্চিত করা যায়, এটি উভয় দেশের অগ্রাধিকার। এই সময় সফরটি ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। Both respective leaderships, both the honorable Prime Ministers of Bangladesh, the Prime Minister of Malaysia, are keen on taking this relationship to new heights. এদিন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া মালয়েশিয়ার 5টি বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও সাক্ষাৎ করেন বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে। মালয়েশিয়া রাষ্ট্রীয় সফরে এসে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজার উন্মুক্তকরণ, শিক্ষা, কৃষি, শিল্পক্ষেত্রে দুই দেশের যে সম্পর্ক, সহযোগিতার হাত বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়েছে। এখানে প্রবাসীদের দাবি, প্রবাসীদের শুধু শ্রমবাজার উন্মুক্তকরণ নয়, এখানে যাতে শ্রমিকরা যাতে দক্ষভাবে আসতে পারে সে বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ 6 জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেসামরিক প্রশাসনকে সামরিক সহায়তার আওতায় 30 জুন পর্যন্ত মাঠে থাকবে সেনা সদস্যরা। দুপুরে সচিবালয়ে এ নিয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মফিউর রহমানের রিপোর্ট। 24-এর অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও ধীরে ধীরে সক্রিয় হওয়ার চেষ্টা করছে সংগঠনটি। মঙ্গলবার দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে নাশকতা শঙ্কায় 30 জুন পর্যন্ত ঢাকাসহ 6 জেলায় সেনা মোতায়েনের প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা লক্ষ্য করায় দেশে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 6 জেলায় সেনা মোতায়েন করেছে সরকার। কার্যক্রম নিষিদ্ধ যে মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, এতে করে আমাদের মনে হয়েছে তারা হয়তো একটা অস্থিরতা সৃষ্টির পায়, তারা করলেও করতে পারে। আজকে থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের সেনা সদস্যদেরকে আবার ইনএইড টু সিভিল পাওয়ার ডিপ্লয় করেছি, যাতে যে কোনো রকমের অপতৎপরতা অ্যাড্রেস করা যায়। আগের তুলনায় এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে দাবি করে তিনি বলেন, সরকার নাশকতার বিরুদ্ধে তৎপর থাকবে। সত্যিকার ডাটা, তথ্য, রিপোর্ট সবকিছু বিশ্লেষণ করে দেখুন, বিগত যে কোনো সময়ের তুলনায় অন্যান্য বৎসর এবং মাসওয়ারি অপরাধ চিত্র আমাদের এই সময়ে অনেক কম। এই সময় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি নিয়ে 11 দলীয় জোটের সমাবেশকে বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার হিসেবে আখ্যা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। 11 দলের ব্যানারে সমাবেশ করছে, গণতন্ত্র বিকশিত হচ্ছে, তারা তাদের কথা বলবে, দে আর অ্যাট লিবার্টি, আমরাও আমাদের কথা মাঠে বলবো। বেসামরিক প্রশাসনকে সামরিক সহায়তার আওতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েন হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। পতিত স্বৈরাচারী সরকারের লুটপাটের দায় বর্তমান সরকারকে নিতে হচ্ছে বলে দাবি করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। আর প্রস্তাবিত বাজেটে দেশের উন্নয়নে উৎপাদনশীলতার উপর জোর দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন বিজন কুমার। রাজধানীর ফার্মগেটে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের অডিটোরিয়ামে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের যৌথ আয়োজনে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি শিক্ষক পারভেজ কৃপাবাস। এবারের প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন চূড়ান্ত হলে সরকার বৈদেশিক ঋণের সুদ দিতেই ক্লান্ত হয়ে পড়বে। সরকারের আয়ের উৎস হিসেবে রাজস্ব বোর্ডকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু বোর্ডের মোট আয়ের 30% ব্যয় হবে সুদের অর্থ পরিশোধে। এক্ষেত্রে দেশের উন্নয়নে জোর দিতে হবে উৎপাদনশীলতার দিকে। আপনাদের বাজেটে দেখেন, নাম্বার 1 এক্সপেন্ডিচার ইন্টারেস্ট পেমেন্ট, পরিচালনা সরকারের পরিচালনা ব্যয়। নাম্বার 1 হচ্ছে এক্সপেন্ডিচার ইন্টারেস্ট। সেকেন্ড পজিশন হচ্ছে ওই যে স্যালারিজ, ওয়েজেস অ্যান্ড অ্যালাউন্সেস, যেগুলো মানে ব্যুরোক্রেসি এবং আদার্স যারা আছে সরকারি অধীনে। তো আপনারা সুদ দিতে দিতে এত ক্লান্ত হবেন সামনের দিকে, দেখেন কি অবস্থা হয়। এই যে বাজেটে দেওয়া হয়েছে, হয়তো আমরা দেখব এটার ম্যাক্সিমাম হয়তো 85%
বাস্তবায়ন করা সম্ভব হবে। বাংলাদেশের ইকোনমিকে যদি স্ট্রং করতে হয় ম্যানুফ্যাকচারিং সেক্টর ছাড়া কিন্তু কোনো পথ নাই। এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দাবি করেন, বিগত সরকারের লুটপাটের দায়ভার বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। শেয়ার বাজার লুটপাট করে নিয়ে গেছে, ব্যাংক লুটপাট করে নিয়ে গেছে, এতগুলো লাইবিলিটি তো আমাদেরকে ক্যারি করতে হচ্ছে। এগুলো প্রস্তাবিত বাজেটে দেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি অনেকটাই ভঙ্গুর অবস্থায় আছে। বাজেটের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করা হচ্ছে। এই লাইবিলিটি নিয়েও আমরা তো একটা অ্যাম্বিশিয়াস বাজেট দিয়ে তো 20 বছরের রাবিশ 3 মাসে তো আর ক্লিয়ার করতে পারবো না আমরা, তাই না? সুতরাং আমরা চেষ্টা করেছি ক্লিয়ার করার জন্য। সৃজনশীল অর্থনীতির মডেলে দেশ পদার্পণ করেছে উল্লেখ করে অর্থমন্ত্রী দাবি করেন, বিগত বাজেটে কামার কুমার শিল্পীদের গুরুত্ব দেওয়া হয়নি। বর্তমান সরকার তাদের দিকেও লক্ষ্য রেখেছে। এই ইকোনমিতে বাংলাদেশের গ্রামে গঞ্জে কামার কুমার তাঁতি এই লোকগুলোকে মেইন স্ট্রিমে ইকোনমিতে আনার জন্য আমরা একটা ক্রিয়েটিভ ইকোনমির কনসেপ্টটা নিয়েছি। দেশের নাগরিকদের সরকারি দপ্তরে আর তদবির করতে হবে না বলেও জানান অর্থমন্ত্রী। আমরা নাগরিকদের মুক্ত করতে চাই, সরকারের তাবেদার করতে চাই না। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। গণহত্যার বিচারে ধীর গতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ করেছে 11 দলীয় জোট। এর প্রতিবাদে কাল রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে তারা। বিকেল 5টায় বিজয়নগরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থান বর্ষ ঘিরে কর্মসূচিও ঘোষণা করবে 11 দল। সকালে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। সীমান্ত হত্যা হয়, পশ্চিম হয়, আমাদের কৃষকদেরকে ধরে নিয়ে যায়, কিন্তু বাংলাদেশের কার্যকর কোনো প্রতিবাদ, শক্তিশালী প্রতিবাদ নেই। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে শক্তিশালী ভূমিকা রাখার কথা, সেক্ষেত্রেও সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বারবার। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 11 মাসে রাষ্ট্রায়ত্ত চ্যানেল বাংলাদেশ টেলিভিশন বিটিভি আয় করেছে 8,05,35,000 টাকা। আর এ সময় প্রতিষ্ঠানটি ব্যয় করেছে 254,18,45,000 টাকা। জাতীয় সংসদে নওগাঁ 3 আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এদিন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। তথ্যমন্ত্রী জানান, চলতি বছরে বিটিভির মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন শাখার রাজস্ব আয় 5,07,09,417 টাকা। দেশে বর্তমানে মোট 59টি সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল, 1,436টি দৈনিক পত্রিকা এবং 474টি নিবন্ধিত অনলাইন পোর্টাল রয়েছে বলে সংসদে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 হত্যা সহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা হবে 30 জুন। এদিকে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানি হয়েছে। 24 জুন হবে আসামি পক্ষের শুনানি। অন্যদিকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে গুম খুনের মামলায় সাক্ষী ইমরুলের জেরা 28 জুন। মুদাসির আলীর প্রতিবেদন। 24-এর গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় শ্রমিক আশরাফুল, বাবু, শিক্ষার্থী মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী ফরাজি ও চাকরিজীবী ইউসুফ হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ের জন্য 30 জুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সে সময় ছাত্র জনতার আন্দোলন দমাতে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে অংশ নেওয়া সহ সারা দেশে দমনপীড়নের অংশ হিসেবে কুষ্টিয়ার ঘটনার দায় ইনুর বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি শেখ হাসিনার সাথে বৈঠক করা, বিভিন্ন পলিসির সিদ্ধান্ত দেওয়া এবং তাদের এই বিভিন্ন রকমের সিদ্ধান্তের প্রেক্ষিতে যে কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটার দায় তার উপরে বর্তায়। এই মামলায় মোট 10 জন সাক্ষ্য দিয়েছেন। রায়ে সর্বোচ্চ সাজা আশা করছে প্রসিকিউশন। আমরা রায় প্রত্যাশা করি, আশা করি ইনশাল্লাহ আমরা আমাদের আইন অনুযায়ী প্রত্যাশিত রায় পাব। এদিকে জুলাই আন্দোলনে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জন হত্যা মামলায় হাসান মাহমুদ নওফেল সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে প্রসিকিউশন পক্ষের শুনানি হয়েছে। 24 জুন আসামি পক্ষের শুনানি শেষে অভিযোগ গঠন হতে পারে বলে জানান চিফ প্রসিকিউটর। আগামী পরশুদিন তা জনাব ফজলে করিম চৌধুরীর পক্ষে
তাদের শুনানি তারা হয়তো করবেন এবং ওই দিন চার্জ গঠন হতে পারে বলে আমরা আশা করছি। অন্যদিকে জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম খুনের মামলায় সাক্ষী তারই রানার সেনা কর্মকর্তা ইমরুল কায়েসকে 28 জুন জেরা করবেন আসামি পক্ষের আইনজীবী। বিষয়টি নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর। আগামী 28/6/2026 তারিখে আমাদের সাক্ষী ইমরুল কায়েসকে জেরার জন্য রেখেছেন। আশা করি ওই দিন ওই সাক্ষীর জেরা শেষ হবে। ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবী নাজনীন নাহারের বিভিন্ন আবেদনকে অপ্রাসঙ্গিক হিসেবে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি এমন কিছু জিনিস তিনি চাচ্ছেন, যেমন ধরেন কোনো একজন ব্যক্তির এসিআর চাচ্ছেন, যেটার সাথে এই মামলার কোনো সম্পর্ক নাই। এছাড়াও হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের মামলায় সাংবাদিক আহমেদ জুবায়েরের সংশ্লিষ্টতার বিষয়ে যাচাই বাছাই চলছে বলে জানিয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম। তার সংশ্লিষ্টতা আছে কিনা হেফাজতের সাথে সেটা আমরা খতিয়ে দেখছি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশে গেল 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন 1125 জন। 15 মার্চ থেকে এ পর্যন্ত এ রোগে 683 জনের মৃত্যু হয়েছে। এদিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 77,743 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 139 জন। আন্তর্জাতিক প্রসঙ্গ, 60 দিনের জন্য ইরানের তেল রপ্তানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। 21 আগস্ট পর্যন্ত ইরানে উৎপাদিত অপরিশোধিত তেল এবং পেট্রোকেমিক্যাল ও পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন, সরবরাহ এবং বিক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল ধীরে ধীরে পুনরুদ্ধার শুরু করেছে। প্রায় 20 লাখ ব্যারেল তেল নিয়ে 2টি অপরিশোধিত তেলের ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ষাট দিনের মধ্যে চুক্তি চূড়ান্ত করতে সম্মত হয়েছে ইরান যুক্তরাষ্ট্রে। সুইজারল্যান্ডের আলোচনার প্রথম অধিবেশন ইতিবাচক অগ্রগতির মধ্য দিয়ে সম্পন্ন হয়। সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে এগিয়ে যেতে উভয় পক্ষ সম্মত বলে জানায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। তবে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিমূলক বার্তার প্রতিবাদে শুরুতে ইরানি প্রতিনিধিরা বৈঠক থেকে বেরিয়ে গেলে উত্তেজনা তৈরি হয়। খেলার খবর, ক্রিকেট। 17 বছর পর ইংল্যান্ডে সফরে যাচ্ছে বাংলাদেশ দল। আগামী বছরের মে মাসের শেষের দিকে হতে যাওয়া এই সফরে দুদল একটি টেস্ট খেলবে। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সবশেষ ইংল্যান্ড সফর করেছিল 2010 সালে। সেটি ছিল ইংল্যান্ডে বাংলাদেশের দ্বিতীয় সফর। প্রথমটি ছিল 2005 সালে। এবারের বাংলাদেশের সফরে ইংল্যান্ড টেস্টটি খেলবে অ্যাশেজের প্রস্তুতির অংশ হিসেবে। যদিও এখনও ভেন্যু নির্ধারিত হয়নি। ভেন্যুর ব্যাপারটি নির্ভর করছে পরের মাসে অনুষ্ঠিতব্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কোথায় হবে সেটির উপর। ফাইনাল যদি লর্ডসে হয় তাহলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি খেলতে পারে ওভালে। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে কুয়ালালামপুরের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান। রাজধানী সহ 6 জেলায় সেনা মোতায়েন। গোয়েন্দা তথ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত ডিএমপি। গণহত্যার বিচার সহ বিভিন্ন দাবিতে কাল 11 দলের বিক্ষোভ। কুষ্টিয়ায় মানবতা বিরোধী অপরাধে ইনুর বিরুদ্ধে রায় 30 জুন। এবং বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে রাতে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্য খেলায় ইরাকের প্রতিপক্ষ ফ্রান্স। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।